মঞ্জু ভাই, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে গত 9 মাসে কি কি দেখলেন, নতুন কি কি পেলেন? আমরা দেখলাম যে নতুন একটি রাজনৈতিক দল হয়েছে এনসিপি, সেটি নিয়ে সবাই কথা বলেন। তারা একটি যুব ইউনিট করলো, যেটা বিএনপির ছিল, আওয়ামী লীগের ছিল, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের। তারা একটি আলেম ওলামাদেরকে নিয়ে একটি ইউনিট করতে যাচ্ছে, যেটি অন্য পুরনো সংগঠনগুলোর ছিল। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তে ধরেন চাঁদাবাজি থাকবে কিনা, নতুন রাজনৈতিক ইয়েতে তদবির বাণিজ্য থাকবে কিনা, সে ধরনের অভিযোগও উঠছে। ফলে সেইখানে মারুফ স্যার যেরকম বলছেন যে এই সরকার অনেক কিছু করার ইখতিয়ার বা ম্যান্ডেট রয়েছে, আপনিও সেটা মনে করেন কিনা, বা সেরকম আশাবাদের জায়গায় খানিকটা হতাশার জায়গাও তৈরি হয়েছে কিনা গত 8-9 মাসে? না, ধন্যবাদ মিশু। মারুফ ভাই এবং হেলাল ভাই আছেন, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। ম্যান্ডেট নিয়ে কথা উঠলেই কথা আসে যে ম্যান্ডেট নির্ধারণ করবে কে? বা আমরা যখন সরকার চালু হয়েছে তখন তো আমরা ম্যান্ডেট নিয়ে কোনো আলোচনা করি নাই, করতে পারতাম সেটা, কারণ এখানে রাজনৈতিক দলগুলোকে তো প্রথম ডাকা হয়েছে, তারপরে সেখানে ছাত্ররা অন্তর্ভুক্ত হয়েছে। তখন আমাদের ফোকাস ছিল যে আমরা একটা গ্রহণযোগ্য কাদেরকে আমরা সেখানে বসাবো। ডক্টর ইউনূসের নামটা আসাতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ওনাকে নিয়ে করেছেন। এটার বায়োলেটারাল একটা এগ্রিমেন্ট হতে পারতো। প্রফেসর ইউনূস শুরুতেই বলতে পারতেন যে আচ্ছা, আমি যে আসলাম, আমার কি কি কাজ করবো, এটা আপনাদের সাথে আমি এটা কনসাল্ট, একটা টিওআর কি আমার এটা করতে পারতেন। কিংবা আমরা রাজনৈতিক দলগুলো বলতে পারতাম যে আপনাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের এক্সপেকটেশন হচ্ছে এতদিনের মধ্যে আপনি এই কাজগুলো করবেন। তো এটা যেহেতু হয় নাই শুরুতে, এবং এটার ব্যাপারে আমরা এখনও কেউ বলছি না, বা হয়তো আমরা কখনো কখনো বলছি এটা ম্যান্ডেট কি আছে কি, এটা নাই কি। আসলে আমরা তাহলে ওনাদের কাছে ইলেকশন চাচ্ছি কিসের ভিত্তিতে? এই সরকারের কাছে ইলেকশন চাচ্ছি কেন? তো এক সরকার বলতে পারে এটা কি আমার ম্যান্ডেট? এটা চাচ্ছি কেন? কারণ অতীতে ইন্টারিম গভর্নমেন্টগুলোর কাজই হচ্ছে, আমি যেটা বলি, ইন্টারিম গভর্নমেন্টের জন্ম হয়েছে ঐকমত্যের ভিত্তিতে, আর এটার মৃত্যু হবে ইলেকশনের মধ্যে দিয়ে। ইলেকশন করে ক্ষমতা হস্তান্তর করে তার কাজটা শেষ হবে। তাইলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে ইলেকশন তার একটা ম্যান্ডেট। এখন উনি যখন সরকারের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসেছেন এবং মন্ত্রণালয়গুলো ভাগ করেছেন, তখন প্রতিদিন যেমন বন্যা আসলে বন্যা নিয়ন্ত্রণ করবে না এই সরকার, বন্যা পরিস্থিতি মোকাবেলা করবে না, ডে টু ডে অ্যাক্টিভিটিস তো করবে। আজকে যদি সীমান্তে কোনো উত্তেজনা দেখা দেয়, সে সীমান্তে ইন্টারভেন করবে না। ধরেন আজকে এই যে আমাদের বাণিজ্যের নিয়ে ভারত একটা টেনশন তৈরি করছে, অর্থাৎ ডে টু ডে অ্যাফেয়ার্সের পাশাপাশি যে পেন্ডিং যে সমস্যাগুলো আছে সেই জিনিসগুলোতে করবে। এখন যে কথাটা খুবই ভাইটাল যে বন্দরের মতো জায়গায় দেওয়ার ব্যাপারটা নিয়ে সরকার কীভাবে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, বন্দর, করিডোর, এই জাতীয় অনেকগুলো সিদ্ধান্ত আছে যেগুলো আমরা খুশি হতাম সরকার যদি এগুলো কনসালটেশন প্রসেসের মধ্যে দিয়ে করতো। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে কনসালটেশন করা বাধ্যবাধকতা আছে কিনা? না, বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনি তো করছেন। সংবিধান কি পরিবর্তন করবেন সেটা নিয়ে কনসালটেশন করছেন, আপনি 15ই আগস্ট ছুটি রাখবেন কি রাখবেন না সেটা জন্য কনসাল্ট করছেন। ভারতে যখন আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তখন সবাই কিনে ঐক্যবদ্ধ হয়ে একটা কনসালটেশন করছেন। সো আপনি যদি এগুলো নিয়ে একটা কনসালটেশন প্রসেসে যান, যেটা প্রফেসর ইউনূস কিন্তু বলেছেন যে বন্দর আমাদেরকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যে যাই বলুক আমি এটা না চাইলেও তাদেরকে বুঝাইতে হবে। এই যে বুঝাইতে হবে, এই জিনিসটা আপনি আগে বুঝাতে পারতেন, অথবা আপনি যখন এ ধরনের একটা সিদ্ধান্ত প্রকাশ করছেন আপনার একটা প্রিপারেশন দরকার যে কী কী কোশ্চেন রেজ করতে পারে। আমাদের সিকিউরিটি একদম ভাইটাল কোশ্চেন রেজড হবে, আমরা সিকিউরিটি মেজার কীভাবে করব, এখানে যখন কনস্পিরেসি হবে, কোন দেশের ইন্টারভেনশন ঘটবে, তখন আমরা কি করব। 2 নম্বর হচ্ছে যারা আসবেন তারা তো অবশ্যই তাদের বাণিজ্যিক লাভ করে আসবেন, তারা তো আমাদেরকে মানে আমাদের মানবতার সাহায্য করতে তো আসছেন না। তাহলে এখানে তো একটা উইন উইন পলিসি থাকতে হবে যে ওদের উইনিং কন্ডিশনটা কি, আমাদের উইনিং কন্ডিশনটা কি। সরকার যদি এই জিনিসগুলো আগে এক ধরনের একটা করে আলোচনা করে এই ধরনের ডিসিশনে যেতেন তাহলে হয়তো আজকে এই প্রশ্নটা আসতো না। সরকারের মধ্যে একটা বিরাট দ্বিধা আছে কিন্তু, যেমন ধরেন সরকার যদি ছাত্রদেরকে আন্দোলন করতে বাধা দেয় তাহলে একটা প্রশ্ন উঠবে যে সে তো আওয়ামী লীগের মতো বাধা দিচ্ছে, যেটা যে পুলিশ হামলার কারণে কথা উঠবে। আবার সে যখন বাধা দিচ্ছে না, যখন আপনার এখানে বসে সে ঠান্ডা পানি বিতরণ করছে, তখন সবাই প্রশ্ন তুলতেছে ও মা কি জামাই আদর করতেছে কেন, আন্দোলন করতে জামাই আদর করে, সবাইকে তো জামাই আদর করেনি। না, আমি বললাম আর কি যে এই যে কোশ্চেনগুলো রেজ করতেছে, সে কাকে জামাই আদর করবে, কাকে গরম পানি মারবে, এই যে আপনি যে প্রশ্নটা তুললেন আর কি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জায়গাটায়। এখন দেখেন আমাদের আপনি তো মিডিয়াতে কাজ করেন, মিডিয়াতে আমরা কাজ করতে গিয়ে দুটো জিনিস শিখেছি, একটা হচ্ছে কাট আউট আর একটা হচ্ছে ডিজলভ হয়ে, যেটা যারা এডিটর তারা খুব ভালো জানেন। মানুষের চোখে আরাম লাগে হচ্ছে ডিজলভটা, কাট আউটটা চোখে ধাক্কা খায়। এখন আমি যেটা মনে করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাতারাতি হঠাৎ করে হবে না।
নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে সাথে কিছু পুরানো বন্দোবস্তের অভ্যাসও আমাদের তো অভ্যস্ত হয়ে গেছি। তো আমরা এই যে আমরা মোটরসাইকেল নিয়ে করা, মানে কি বলে, শোডাউন করা, পোস্টার করে মানে একদম এলাকা ছেয়ে ফেলা, এগুলো তো পুরানো রাজনৈতিক বন্দোবস্ত। এটা হয়তো রাখতে হবে আপনাকে, কারণ কাউন্টার পলিটিক্সে তো, পাওয়ার পলিটিক্সে তো আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীকেও বিট করতে হবে। পাশাপাশি আপনি নতুন কি প্রস্তাবনা দিচ্ছেন, এটা সত্য যে তরুণদের কাছ থেকে আরও বেটার একটা অপশন লোকজন প্রত্যাশা করেছিল, সেই জায়গাটায় কিছুটা হতাশা আছে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যেটা মনে করি, আমরা এখন আশাহত হওয়ার সময় আসে নাই। এই যে আমাদের যে একটা সমালোচনার প্রসেস, ক্রিটিক ডিসকাশন, সেটা জারি রাখতে হবে।